ব্রাহ্মণ তখন আনন্দে 2 হাত তুলে আশীর্বাদ করলেন। যাও বৎস, তুমি রাজার ছেলে, রাজারই মতো ধনুষর হাত পেয়েছ। আমি বৃদ্ধ ব্রাহ্মণ আশীর্বাদ করছি, পৃথিবীর রাজা হও তুমি। যদি কেউ তোমার পরিচয় চায় তবে গলার কবজ খুলে দেখিয়ে দিও কোন পবিত্র বংশে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষেরা কোন রাজ সিংহাসন উজ্জ্বল করে গেছেন। যাও বৎস, সুখে থাকো। ব্রাহ্মণের কাছে বিদায় নিয়ে বাপ্পা ভিল দিদির কাছে বিদায় নিতে চললেন। কিন্তু সেখানে বিদায় নেওয়াটা অত সহজ ছিল না। অনেক কান্নাকাটির পর ভিল দিদি বললেন, বাপ্পারে, যদি যাবি তবে তোর 2 ভাই বালিও ও দেবকে সাথে নে। ওরে বাপ্পা, তোকে একা ছেড়ে দিতে প্রাণ আমার কেমন কেমন করে যে। তারপর 3 জনের হাতে 3টি পোড়া রুটি দিয়ে দিদি 3 ভাইকে বিদায় করলেন। বালিয়ে ও দেবকে নিয়ে বাপ্পা গহন বনে চলে গেলেন। সেখানে বড় বড় পাথরের থামের মতো প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুড়ি আকাশের দিকে ঠেলে উঠেছে। ময়ূর ময়ূরী বন আলো করে উড়ে বেড়াচ্ছে। কোথাও আস্ত ছাগল গিলে প্রকাণ্ড একটা অজগর স্থির হয়ে পড়ে আছে। কোথাও বা বাঘের গর্জন, কোথাও বা পাখির গান। এক জায়গায় সবুজ ঘাসে সোনার রোদ, আর আরেক জায়গায় কাজলের সমান নীল অন্ধকার। বালি ও দেবকে নিয়ে বাপ্পা কখনো বনের মনোরম শোভা দেখতে দেখতে, কখনো বা মহা বিপদের মাঝখান দিয়ে ভগবতী ভবানীর খাড়া হাতে নির্ভয় চলল। সেই প্রকাণ্ড পরাশর অরণ্য পার হতে তার 3 দিন 3 রাত কেটে গেল। রাজপুত্র বাপ্পা সেই 3 দিন 3খানি পোড়া রুটি খেয়ে কাটিয়ে দিলেন। তারপর গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ পার হয়ে কত বর্ষা, কত শীত পথে পথে কাটিয়ে রাজা মেবারের মৌর্য বংশীয় রাজা মানের রাজধানী চিতোরনগরে এসে উপস্থিত হলো।